ওয়েলকাম টু ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেল। আমি বিপ্লব কুমার শীল আপনাদের সাথে আছি আজকের বুক রিডিং কন্টেন্টে। আমাদের আজকের বুক রিডিং কন্টেন্টের বিষয় ক্রিমিনাল মামলার বেসিক পদ্ধতি। বইটির লেখক বিধান বিশ্বাস, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেলে আইনের বুক রিডিং কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওর লিঙ্কগুলো পরিচিত জনের মাঝে শেয়ার করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ থাকবে। এবং ইতিমধ্যে যারা ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের কন্টেন্ট। ক্রিমিনাল মামলার বেসিক পদ্ধতি এর পঞ্চম অধ্যায় থেকে। কোন কোন বিষয়ে আপিল গ্রহণযোগ্য? ফৌজদারি কার্যবিধির 418 ধারা অনুযায়ী কোন কোন বিষয়ে আপিল গ্রহণযোগ্য সম্পর্কে উল্লেখ করা হয়েছে। উক্ত ধারা মতে ঘটনার প্রশ্নে বা আইনের প্রশ্নে আপিল চলতে পারে। ব্যাখ্যা: অত্র ধারার উদ্দেশ্য পূরণকালে কোনো সাজার কথিত কঠোরতা আইনের বিষয় বলে বিবেচিত হবে। সাক্ষ্য গ্রহণযোগ্য বিষয়টি দায়রা জজ কর্তৃক প্রত্যাখ্যান হলে তা আইনের প্রশ্ন। 2 BOM 61 একইভাবে দায়রা জজ কর্তৃক গৃহীত হলে তাও আইনের প্রশ্ন। 23 CWN 661 আপিলের আবেদন। ফৌজদারি কার্যবিধির 419 ধারা অনুযায়ী আপিলের আবেদন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। উক্ত ধারা মতে প্রত্যেকটি আপিল লিখিত দরখাস্ত আকারে করতে হবে। এরূপ প্রত্যেকটি দরখাস্তের সহিত যে আদালতে দাখিল করা হচ্ছে সেই আদালতের ভিন্নতর নির্দেশ না দিলে যে রায় বা আদেশের বিরুদ্ধে আপিল করা হয়েছে আদেশের সহিত এর একটি নকল দিতে হবে। আপিলকারী আত্মপক্ষ সমর্থন না করলে হাইকোর্ট বিভাগের রীতি হচ্ছে 419 ধারা মতে দরখাস্ত শুনানি না করা। 13 DLR 1 আপিল দায়ের করার সময় আপিল আদালতের যে আঞ্চলিক অধিক্ষেত্র থাকে তৎপরবর্তীতে আপিল আদালতে আঞ্চলিক অধিক্ষেত্র রদবদল হলে আগাম আপিলের আঞ্চলিক অধিক্ষেত্র নষ্ট হয় না। 9 DLR 424 আপিলকারী কারাগারে থাকলে তখনকার পদ্ধতি। ফৌজদারি কার্যবিধির 420 ধারা অনুযায়ী আপিলকারী কারাগারে থাকলে তখনকার পদ্ধতি সম্পর্কে উল্লেখ করা হয়েছে। উক্ত ধারা মতে আপিলকারী কারাগারে থাকলে আপিলকারী নকল সহ তার আপিলের দরখাস্ত কারাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট পেশ করতে হবে এবং অতঃপর উক্ত কর্মকর্তার উক্ত দরখাস্ত ও সকল নকল যথাযথ আপিল আদালতের নিকট প্রেরণ করবেন। সঠিক সময়ে দায়ের না করা এবং বিলম্ব মার্জনা না করার জন্য দরখাস্তর সাথে না দেওয়া জেল আপিল হাইকোর্ট বিভাগ স্ব উদ্যোগে বিলম্ব মার্জনা করেন এবং অধস্তন আদালতের দ্বারা সংগঠিত অন্যায় বিচার প্রতিহত করতে আপিল শ্রবণ করেন। তামাদি দোষে দুষ্ট আপিল হাইকোর্ট বিভাগ রিভিশন রূপান্তরিত করতে পারেন এবং এক্ষেত্রে 423 ধারার প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করা যাবে। 23 DLR WP 12 বিশেষ দ্রষ্টব্য: ক্রিমিনাল রুল অ্যান্ড অর্ডার 2009 এর ভলিউম 1 এর 101 বিধি অনুযায়ী জেল আপিল সংক্রান্ত বিধান উল্লেখ করা হয়েছে। আপিল সংক্ষিপ্তভাবে খারিজ। ফৌজদারি কার্যবিধির 421 ধারা অনুযায়ী আপিল সংক্ষিপ্তভাবে খারিজ সম্পর্কে উল্লেখ করা হয়েছে। উক্ত ধারার 1 উপধারা মতে 419 বা 420 ধারা মতে দরখাস্ত ও নকল পাওয়ার পর আপিল আদালত তা পড়বেন এবং যদি তা বিবেচনা করেন যে হস্তক্ষেপ করার মতো পর্যাপ্ত কারণ নেই তাহলে সঙ্গে সঙ্গে আপিল খারিজ করতে পারেন। তবে শর্ত থাকে যে 419 ধারা মতে পেশকৃত আপিলের ক্ষেত্রে আপিলকারী বা তার উকিলকে বক্তব্য পেশ করার যুক্তিসঙ্গত সুযোগ না দিয়ে আপিল খারিজ করা যাবে না। উক্ত ধারার 2 উপধারা মতে অত্র ধারার অধীন আপিল খারিজ করার পূর্বে আদালত মামলার নথি তলব করতে পারবেন কিন্তু এরূপ করতে বাধ্য হবেন না। শাস্তির বিরুদ্ধে আপিল করা হলে গুণাগুণের উপর ভিত্তি করে নিষ্পত্তি করা আপিল আদালতের দায়িত্ব। 7 BCR AD 68 আপিলকারী যদি ধার্য তারিখে অনুপস্থিত থাকে এবং অনুপস্থিতির কারণে সরাসরি ফৌজদারি আপিল খারিজ করা বেআইনি। 22 DLR SC 63
অধস্তন আদালতের রেকর্ড তলব না করে সরাসরি আপিল খারিজ করা সঠিক নয়। 6 ডিএলআর 39। নোট: ফৌজদারি কার্যবিধির এই ধারাটি দণ্ডাদেশের বিরুদ্ধে ও খালাসের বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে প্রযোজ্য। নন প্রসিকিউশন অর্থাৎ মামলা না চালানোর কারণে আপিল সংক্ষিপ্তভাবে খারিজ করা বেআইনি। আপিলের নোটিশ: ফৌজদারি কার্যবিধির 422 ধারা অনুযায়ী আপিলের নোটিশ সম্পর্কে উল্লেখ করা হয়েছে। উক্ত ধারা মতে আপিল আদালত যদি সঙ্গে সঙ্গে আপিল খারিজ না করেন, তাহলে যে সময় ও যে স্থানে উক্ত আপিল শ্রবণ করা যাবে সেই সময় ও স্থান সম্পর্কে আপিলকারী বা তার উকিলকে এবং এই সম্পর্কে সরকার কর্তৃক নিযুক্ত অফিসারকে নোটিশ দিবেন এবং উক্ত অফিসার আবেদন করলে তাকে আপিলের কারণসমূহের একটি নকল দিবেন এবং 417 ধারা অনুসারে আপিলের ক্ষেত্রে আপিল আদালত আসামিকে অনুরূপ নোটিশ দেওয়ার ব্যবস্থা করবেন। আপিল নিষ্পত্তির ক্ষেত্রে আপিল আদালতের ক্ষমতা: ফৌজদারি কার্যবিধির 423 ধারা অনুযায়ী আপিল নিষ্পত্তির ব্যাপারে আপিল আদালতের ক্ষমতা সম্পর্কে উল্লেখ করা হয়েছে। উক্ত ধারা মতে খালাস আদেশের বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে আদালত আদেশ বাতিল বা পরিবর্তন করতে পারবে অথবা পুনরায় বিচারের নির্দেশ দিতে পারবে। দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে আদালত দণ্ড বাতিল, বহাল বা শাস্তি কমাতে পারেন। দণ্ডবৃদ্ধির আপিল আবেদনের ক্ষেত্রে আদালত দণ্ড বাতিল বা শাস্তি কমাতে বা বৃদ্ধি করতে পারেন। তবে শর্ত থাকে যে সাজা বৃদ্ধির বিরুদ্ধে কারণ দর্শানোর জন্য আসামিকে সুযোগ দান না করে সাজা বৃদ্ধি করা যাবে না। আরও শর্ত থাকে যে সাজা বা আদেশের বিরুদ্ধে আপিল করা হয়েছে সেই সাজা বা আদেশ দানকারী আদালত একই অপরাধের জন্য আসামিকে যে সাজা দিতে পারবেন, আপিল আদালত সেই অপেক্ষা অধিক সাজা দান করবেন না। বিনাশ্রম কারাদণ্ডের আদেশের পরিবর্তন করে আপিল আদালতে শ্রবণ কারাদণ্ডের আদেশ প্রদান করলে তা শাস্তি বৃদ্ধির শামিল। 6 বিএলডি 161। আপিলকারী আপিল প্রত্যাহার করতে চাইলে 423 ধারা কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। 40 ডিএলআর 244। গ্রেপ্তারের পর হতে আপিলকারীগণ দীর্ঘদিন আটক থাকার কারণে জরিমানা কমানোর প্রার্থনা মঞ্জুর করা যেতে পারে। 51 ডিএলআর 488। বিচারিক আদালতের অভিমত পরিবর্তন করে আপিল আদালতের নথিতে থাকা সাক্ষ্যের উপর ভিত্তি করে আসামিকে দণ্ডাদেশ প্রদান করতে পারেন। 68 ডিএলআর এডি 13। অধস্তন আপিল আদালতের রায়: ফৌজদারি কার্যবিধির 424 ধারা অনুযায়ী অধস্তন আপিল আদালতের রায় সম্পর্কে উল্লেখ করা হয়েছে। উক্ত ধারা মতে মূল এখতিয়ার সম্পন্ন ফৌজদারি আদালতের রায় সম্পর্কে 16বিংশ অধ্যায়ে যে নিয়মাবলী উল্লেখিত আছে তা যতদূর সম্ভব হাইকোর্ট বিভাগ ছাড়া অন্য আপিল আদালতের রায়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে শর্ত থাকে যে আপিল আদালত ভিন্নরূপ নির্দেশ না দিলে রায় শোনার জন্য আসামিকে হাজির করতে হবে না বা তাকে হাজির হতে বলা হবে না। আপিল আদালত সাক্ষ্য নিরূপণ করে স্বতন্ত্র ফাইন্ডিং দিবেন এবং অবশ্যই বিস্তারিতভাবে সাক্ষ্য আলোচনা করবেন। 6 বিএলডি এডি 191। নথিতে থাকা সাক্ষ্যের বিস্তারিত আলোচনা করা হয় নাই, ইহা বলার প্রয়োজন নাই যে আপিল আদালতে যথাযথ রায় লেখার দায়িত্ব দেওয়া হয়েছে। 52 ডিএলআর 44। রায়ে বিচার্য বিষয় সেই সম্পর্কে আলোচনা ও গৃহীত সিদ্ধান্তের কারণ থাকলে উক্ত রায় যথাযথ রায় হিসেবে গণ্য হবে। নির্ধারিত ফরম অনুসারে ব্যর্থ হলে সেক্ষেত্রে 537 ধারা সংশোধন করা যাবে। 9 ডিএলআর 133। আপিলে হাইকোর্ট বিভাগের আদেশ প্রত্যয়ন করে অধস্তন আদালতে পাঠাতে হবে। ফৌজদারি কার্যবিধির 425 ধারা অনুযায়ী আপিলে হাইকোর্ট বিভাগের আদেশ প্রত্যয়ন করে অধস্তন আদালতে পাঠাতে হবে সম্পর্কে উল্লেখ করা হয়েছে। উক্ত ধারা মতে এই অধ্যায় অনুসারে হাইকোর্ট বিভাগ কোনো মামলার আপিল নিষ্পত্তি করলে হাইকোর্ট বিভাগ উক্ত রায় যে আদালত কর্তৃক সিদ্ধান্ত, দণ্ড বা আদেশ লিপিবদ্ধ বা প্রদত্ত হয়েছে সেই আদালতে প্রত্যয়িত করে পাঠাবেন।
আপিল পেন্ডিং থাকলে সাজা স্থগিত। ফৌজদারি কার্যবিধির 426 ধারা অনুযায়ী আপিল পেন্ডিং থাকলে সাজা স্থগিত এবং আপিলকারীকে জামিনে মুক্তিদান সম্পর্কে উল্লেখ করা হয়েছে। উক্ত ধারার 1 উপধারা মতে সাজাপ্রাপ্ত লোকের আপিল সাপেক্ষে আপিল আদালত লিখিতভাবে কারণ লিপিবদ্ধ করে আদেশ দিতে পারবেন যে আপিলকৃত সাজা বা আদেশ কার্যকরীকরণ স্থগিত থাকবে এবং আসামি আটক থাকলে আরো আদেশ দিতে পারবেন যে তাকে জামিনে বা তার নিজের মুচলেকায় মুক্তি দিতে হবে। উক্ত ধারার 2 উপধারা মতে অত্র ধারার প্রদত্ত আপিল আদালতের ক্ষমতা হাইকোর্ট বিভাগের অধস্তন আদালত কোনো সাজাপ্রাপ্ত লোকের আপিলের ক্ষেত্রে হাইকোর্ট বিভাগ প্রয়োগ করতে পারবেন। উক্ত ধারার 2 ক উপধারা মতে কোনো লোক আদালত কর্তৃক অনূর্ধ্ব 1 বছর মেয়াদের কারাদণ্ডে সাজাপ্রাপ্ত হলে এবং উক্ত সাজার বিরুদ্ধে আপিল করা হলে সাজাপ্রাপ্ত লোক আপিল করার ইচ্ছা করছে বলে যদি আদালতের সন্তুষ্টি সাধন করতে পারে তাহলে আদালত আদেশ দিতে পারবেন যে আপিল পেশ ও 1 উপধারা অনুসারে আপিল আদালতের আদেশ সংগ্রহের জন্য আদালতের মতানুসারে যে সময় পর্যাপ্ত সেই সময়ের জন্য সে জামিনে মুক্ত থাকবে এবং যতদিন সেই ব্যক্তি জামিনে থাকবে ততদিন পর্যন্ত কারাদণ্ড স্থগিত রয়েছে বলে গণ্য হবে। উক্ত ধারার 2 এর খ উপধারা মতে হাইকোর্ট বিভাগ যখন সন্তুষ্ট হন যে উহা যে সাজা দিয়েছে বা বহাল রেখেছে সাজাপ্রাপ্ত লোককে সেই সাজার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আপিলের জন্য বিশেষ অনুমতি দেওয়া হয়েছে, তখন হাইকোর্ট বিভাগ উপযুক্ত মনে করলে আদেশ দিতে পারবেন যে আপিল সাপেক্ষে আপিলকৃত সাজা বা আদেশ স্থগিত থাকবে এবং সাজাপ্রাপ্ত লোক আটক থাকলে তাকে জামিনে মুক্তি দিতে হবে। উক্ত ধারার 3 উপধারা মতে আপিলকারী যে ক্ষেত্রে শেষ পর্যন্ত কারাদণ্ডে বা যাবজ্জীবন কারাদণ্ডে সাজাপ্রাপ্ত হয় সেক্ষেত্রে যে সময়ের জন্য সে মুক্ত ছিল সাজার মেয়াদ হিসেবে সময় তা বাদ দিতে হবে। যেহেতু শাস্তি 1 বছরের বেশি ছিল সেহেতু ফৌজদারি কার্যবিধির 426 ধারার বিধান অনুযায়ী দায়রা জজ জামিন মঞ্জুর করতেন উপযুক্ত ছিল না। 40 DLR AD 281। স্বল্প মেয়াদের সাজার বিরুদ্ধে আপিল করা হলে বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করে সাধারণত জামিন মঞ্জুর করা উচিত, কারণ স্বাভাবিকভাবে আপিল শুনানিতে সময় লাগে এবং সময় অতিক্রান্ত হলে আপিলটি নিষ্ফল হয়ে যায়। 19 BLD AD 202। আপিল পেন্ডিং থাকলে আপিলে জামিনের আবেদন করলে আদালত সাধারণ রুল ইস্যু করবেন না। আদালত জামিন মঞ্জুর করতে বা অস্বীকার করতে বা দরখাস্তকারীকে পৃথক আবেদন নিয়ে আসতে নির্দেশ দিতে পারেন এবং প্রয়োজন হলে জামিনের আবেদন নিষ্পত্তির পূর্বে রাষ্ট্রপক্ষকে শুনতে পারবেন। 44 DLR AD 354। জরিমানার অর্থ প্রদান করলে আপিলকারী জামিন পেতে পারে মর্মে কোনো শর্ত জুড়ে দেওয়া যায় না। 9 BLD AD 3। কোনো ব্যক্তিকে জামিনযোগ্য অপরাধের জন্য শাস্তি প্রদান করা হলে ফৌজদারি কার্যবিধির 426 ধারার বিধান মতে জামিন মঞ্জুর করা যায়। এরূপ ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির 496, 497, 498 ধারার প্রয়োগ নেই। 21 DLR SC 16। বিশেষ দ্রষ্টব্য ক্রিমিনাল রুল অ্যান্ড অর্ডার 2009 এর ভলিউম 1 এর 109 বিধি অনুযায়ী আপিল শুনানিকালে আপিলকারীর জামিন মঞ্জুর সম্পর্কিত বিধান আলোচনা করা হয়েছে। খালাসের বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে আসামি গ্রেপ্তার। ফৌজদারি কার্যবিধির 427 ধারা অনুযায়ী খালাসের বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে আসামি গ্রেপ্তার সম্পর্কে উল্লেখ করা হয়েছে। উক্ত ধারা মতে যে ক্ষেত্রে 417 ধারা বা 417 ক ধারা অনুযায়ী কোনো আপিল দায়ের করা হয় সেক্ষেত্রে ক্ষেত্রমতে হাইকোর্ট বিভাগ কিংবা অন্য কোনো আপিল আদালত পরোয়ানা জারি করার নির্দেশ দিতে পারবেন যে আসামিকে গ্রেপ্তার করে ইহার সামনে বা কোনো অধস্তন আদালতে হাজির করা হোক বা যে আদালতে তাকে হাজির করা হয় সেই আদালত আপিলের নিষ্পত্তি সাপেক্ষে তাকে হাজতে প্রেরণ করতে পারবেন অথবা তাকে জামিন দিতে পারবেন। আপিল আদালতের অতিরিক্ত সাক্ষ্য। ফৌজদারি কার্যবিধির 428 ধারা অনুযায়ী
আপিল আদালত অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে বা গ্রহণের নির্দেশ দিতে পারবেন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। উক্ত ধারা মতে আপিল আদালত অধিকতর সাক্ষ্য গ্রহণ করতে পারেন বা দণ্ড প্রদানকারী আদালতকে অধিকতর সাক্ষ্য গ্রহণের জন্য নির্দেশ দিতে পারেন। আপিল আদালতের বিচারকগণ সম সংখ্যায় বিভক্ত হলে সেক্ষেত্রে পদ্ধতি। ফৌজদারি কার্যবিধির 429 ধারা অনুযায়ী আপিল আদালতের বিচারকগণ সমসংখ্যায় বিভক্ত হলে তখনকার পদ্ধতি সম্পর্কে উল্লেখ করা হয়েছে। উক্ত ধারা মতে আপিল আদালতের বিচারকগণ যে ক্ষেত্রে তাদের অভিমত সমানভাবে বিভক্ত হয় সেক্ষেত্রে তাদের অভিমত সহ মামলাটি একই আদালতের অন্য একজন বিচারকের নিকট পেশ করতে হবে এবং তিনি যেরূপ উপযুক্ত মনে করবেন সেরূপ শুনানির পর যদি থাকে তার আদেশ প্রদান করবেন এবং রায় বা অভিমত তার অভিমত অনুযায়ী প্রদত্ত হবে। আপিল আদেশের চূড়ান্ত অবস্থা। ফৌজদারি কার্যবিধির 430 ধারা অনুযায়ী আপিল আদেশের চূড়ান্ত অবস্থা সম্পর্কে উল্লেখ করা হয়েছে। উক্ত ধারা মতে 417, 417 ক ধারা এবং 32 অধ্যায়ে যে সকল বিধান আছে সেই সকল ক্ষেত্র ব্যতীত আপিল আদালত কর্তৃক আপিলে প্রদত্ত রায় ও আদেশ চূড়ান্ত হবে। আপিল পণ্ড হওয়া। ফৌজদারি কার্যবিধির 431 ধারা অনুযায়ী আপিল পণ্ড অ্যাবেট হওয়া সম্পর্কে উল্লেখ করা হয়েছে। উক্ত ধারা মতে 417 ধারা ও 417 ক ধারা অনুযায়ী প্রত্যেকটি আপিল আসামির মৃত্যু হলে চূড়ান্তভাবে পণ্ড হয়ে যাবে এবং অত্র অধ্যায়ের অধীন প্রত্যেকটি আপিল জরিমানার বিরুদ্ধে আপিল ব্যতীত আপিলকারীর মৃত্যু হলে চূড়ান্তভাবে পণ্ড হয়ে যাবে। আর্থিক শাস্তির বিরুদ্ধে ফৌজদারি আপিল অভিযুক্ত আপিলকারীর মৃত্যুতে পণ্ড হয় না। 22 DLR 244। রিভিশন চলাকালে আসামি মৃত্যু হলে কারাদণ্ড সম্পর্কিত রিভিশনের দরখাস্ত পণ্ড হবে এবং বৈধ উত্তরাধিকারীদের হাতে থাকা তার সম্পত্তি হতে তার উপর অর্পিত জরিমানা আদায়যোগ্য হওয়া রিভিশনের উক্ত অংশ পণ্ড হবে না। আপিল পণ্ড হওয়া বিষয়ে নীতি অনুসরণ করা হলো 5 BCR 13। রিভিশন। ফৌজদারি কার্যবিধির 32 অধ্যায়ে রিভিশন প্রসঙ্গে আলোচনা করা হয়েছে। উক্ত অধ্যায়ে 435, 436, 439 এবং 439 ক ধারায় রিভিশন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। অধস্তন আদালতের নথি তলবের ক্ষমতা। ফৌজদারি কার্যবিধির 435 ধারা অনুযায়ী অধস্তন আদালতের নথি তলবের ক্ষমতা সম্পর্কে উল্লেখ করা হয়েছে। উক্ত ধারার এক উপধারা মতে হাইকোর্ট বিভাগ বা দায়রা জজ তার এখতিয়ারের স্থানীয় সীমার মধ্যে অবস্থিত কোনো অধস্তন ফৌজদারি আদালত কর্তৃক লিপিবদ্ধকৃত বা প্রদত্ত কোনো অভিমত, সাজা বা আদেশের নির্ভুলতা, বৈধতা বা যৌক্তিকতা এবং উক্ত আদেশের আদালতের কার্যক্রমের নিয়মানুগত্য সম্পর্কে সন্তুষ্ট হওয়ার জন্য উক্ত আদালতের কোনো কার্যক্রমের নথি তলব করতেও তা পরীক্ষা করতে পারবেন। উক্ত নথি তলবের সময় নির্দেশ দিতে পারবেন যে নথির পরীক্ষা সাপেক্ষে কোনো সাজা কার্যকরীকরণ স্থগিত থাকবে এবং আসামি আটক থাকলে তাকে জামিনে বা তার নিজ এর মুচলেকায় মুক্তি দিতে হবে। ব্যাখ্যা। মূল এখতিয়ার বা আপিল এখতিয়ার প্রয়োগকারী সকল নির্বাহী বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অত্র ধারার উদ্দেশ্য পূরণকল্পে দায়রা জজের অধস্তন বলে বিবেচিত হবে। গুণাগুণের উপর ভিত্তি না করে শুধুমাত্র হাজিরার ব্যর্থতার কারণে পূর্বে রিভিশনের আবেদন খারিজ করা হলে একই পক্ষ কর্তৃক অবৈধ আদেশ চ্যালেঞ্জ করে দ্বিতীয়বার রিভিশনের আবেদনে কোনো বাধা নেই। 44 DLR 295। কোনো ব্যক্তি যদি সংবাদদাতা বা অভিযোগকারী না হন তাহলে তাকে ফৌজদারি রিভিশনের পক্ষে হিসেবে মুক্ত করা যায় না। 3 BLD 199। কার্যবিধির 435 ও 436 ধারার ক্ষমতা প্রয়োগ করে বিশেষ ক্ষমতার অধীন বিচার্য মামলার নথি দায়রা জজ তলব করতে পারেন। 42 DLR 142। বিশেষ দ্রষ্টব্য।
ক্রিমিনাল রুল অ্যান্ড অর্ডার 2009 এর ভলিউম 1 এর 115 বিধি অনুযায়ী দায়রা আদালত কর্তৃক নথি তলব সম্পর্কিত বিধান উল্লেখ করা হয়েছে। উক্ত বিধি মতে যখন ফৌজদারি কার্যবিধির 435 ধারার অধীন দায়রা আদালত কর্তৃক অধস্তন ফৌজদারি আদালতের কোনো প্রসিডিংসের নথি প্রয়োজন হবে, তা সরাসরি বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট যেমনটি প্রযোজ্য হবে তেমনভাবে নথি তলব করা যাবে। অনুসন্ধানের আদেশের ক্ষমতা। ফৌজদারি কার্যবিধির 436 ধারা অনুযায়ী অনুসন্ধানের আদেশ দেওয়ার ক্ষমতা সম্পর্কে উল্লেখ করা হয়েছে। উক্ত ধারা মতে 435 ধারা অনুযায়ী বা অন্যভাবে নথি পরীক্ষা করে হাইকোর্ট বিভাগ বা দায়রা জজ এই মর্মে নির্দেশ দিতে পারবেন যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিজে অথবা তার অধস্তন কোনো ম্যাজিস্ট্রেট কর্তৃক 203 ধারা বা 204 ধারার 3 উপধারা অনুযায়ী খারিজকৃত যে কোনো নালিশ বা কোনো অপরাধে অভিযুক্ত কোনো অব্যাহতিপ্রাপ্ত ব্যক্তি সম্পর্কে আরও অনুসন্ধান করবেন এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিজে এরূপ তদন্ত করতে পারবেন বা অধস্তন কোনো ম্যাজিস্ট্রেটকে এরূপ তদন্তের নির্দেশ দিতে পারবেন। তবে শর্ত থাকে যে কোনো আদালত কোনো অব্যাহতিপ্রাপ্ত ব্যক্তি সম্পর্কে এই ধারার অধীন নির্দেশ দিবেন না যদি না উক্ত ব্যক্তিকে উক্তরূপ নির্দেশ দেওয়া হবে না তার কারণ দর্শানোর সুযোগ দেওয়া হয়। নতুন সাক্ষ্য পাওয়া না যায়, মামলার গুণাগুণ বিচার না করে অব্যাহতির আদেশ দিয়েছে, শুধু এই কারণে নতুন নালিশ বা এজাহার দায়ের করার যায় না। 52 DLR 598। আসামিকে বিচারের নির্দেশ দিয়ে প্রদত্ত দায়রা জজের আদেশ তার ক্ষমতার অতিরিক্ত প্রয়োগ হওয়া তা বহাল রাখা যায় না। 8 BLD AD 180। হাইকোর্ট বিভাগের রিভিশনের ক্ষমতা। ফৌজদারি কার্যবিধির 439 ধারা অনুযায়ী হাইকোর্ট বিভাগের রিভিশনের ক্ষমতা সম্পর্কে উল্লেখ করা হয়েছে। উক্ত ধারার এক উপধারা মতে হাইকোর্ট বিভাগ নিজে বা যে মামলার নথি তলব করেছেন বা যা আদেশের জন্য প্রেরিত হয়েছে বা যা অন্য কোনোভাবে হাইকোর্ট বিভাগের দৃষ্টিগোচর হয়েছে সেই মামলার ক্ষেত্রে হাইকোর্ট বিভাগ ইহার বিচারিক ক্ষমতা বলে 423, 426, 427, 428 ধারায় আপিল অথবা 438 ধারায় কোনো আদালতে প্রদত্ত ক্ষমতা সমূহের মধ্যে যে কোনোটি প্রয়োগ করতে পারবেন এবং দণ্ড বৃদ্ধি করতে পারবেন এবং রিভিশনের এখতিয়ার সম্পন্ন আদালতের বিচারকগণ যখন তাদের অভিমত সমানভাবে বিভক্ত হন তখন মামলাটি 429 ধারায় উল্লেখিত পদ্ধতিতে নিষ্পত্তি করতে হবে। উক্ত ধারার 2 উপধারা মতে আসামি আত্মপক্ষ সমর্থনে নিজে বা উকিলের মাধ্যমে তার বক্তব্য পেশের সুযোগ না পেয়ে এই ধারা অনুযায়ী তার বিরুদ্ধে কোনো আদেশ দেওয়া যাবে না। উক্ত ধারার 3 উপধারা মতে এই ধারায় সংশ্লিষ্ট সাজা কোনো ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত হয়ে থাকলে আসামি যে অপরাধ করেছে বলে আদালত মনে করেন সেই অপরাধের জন্য কোনো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যে সাজা দিতে পারতেন আদালত তা অপেক্ষা অধিক সাজা দিবেন না। উক্ত ধারার 4 উপধারা মতে খালাসের অভিমতকে সাজার অভিমতে পরিবর্তন করার অথবা দায়রা জজ কর্তৃক 439 ক ধারার অধীন প্রদত্ত আদেশে বিষয়ে রিভিশনে কোনো কার্যক্রম গ্রহণ করার ক্ষমতা হাইকোর্ট বিভাগকে প্রদান করা হয়েছে বলে এই ধারায় কোনো কিছু মনে করা যাবে না। উক্ত ধারার 5 উপধারা মতে যে ক্ষেত্রে এই বিধির অধীন আপিল চলে কিন্তু আপিল দায়ের করা হয় নাই সেক্ষেত্রে যে পক্ষ আপিল দায়ের করতে পারত সেই পক্ষের প্রচেষ্টায় রিভিশনের আকারে কোনো কার্যক্রম গ্রহণ করা যাবে না। উক্ত ধারার 6 উপধারা মতে এই ধারায় যা কিছুই থাকুক না কেন কোনো সাজাপ্রাপ্ত লোককে কেন তার সাজা বৃদ্ধি করা হবে না এই মর্মে 2 উপধারার অধীন উহার কারণ দর্শানোর সুযোগ প্রদান করা হলে উক্ত কারণ দর্শানোর সময় সে তার সাজার বিরুদ্ধে কারণ দর্শাতে অধিকারী হবে।
ফৌজদারি কার্যবিধির 439 ক ধারার অধীন দায়রা জজ আদেশ প্রদান করলে 439 ধারা আবেদন গ্রহণ করার কোনো ক্ষমতা হাইকোর্ট বিভাগের থাকে না। 7 বিএলডি 112 দায়রা জজ কিংবা অতিরিক্ত দায়রা জজ কার্যবিধির 439 ক ধারা মতে আদেশ প্রদান করলে তা কার্যবিধির 439 ধারার অধীন হাইকোর্ট বিভাগের রিভিশনের এখতিয়ারে আসে না। 19 বিএলসি এডি 5 রিমান্ডের আদেশ দরখাস্তকারীদের জন্য দ্বৈত ঝুঁকির শামিল এবং বাদীপক্ষের ঘাটতি পূরণের সুযোগ দেওয়ার প্রস্তাব। এরূপ ক্ষেত্রে মামলা পুনরায় প্রেরণের আদেশ দেওয়া যাবে না। 43 ডিএলআর 40 রিভিশনের ক্ষমতা প্রয়োগকারী উপযুক্ত মামলায় হাইকোর্ট বিভাগ ঘটনার অভিমতে হস্তক্ষেপ করতে পারেন। 48 ডিএলআর 427 আপিলের অধিকার না থাকলে বা ব্যর্থ হলে সেক্ষেত্রে রিভিশন দায়ের করা যাবে। দায়রা জজের রিভিশনের ক্ষমতা। ফৌজদারি কার্যবিধির 439 ক ধারা অনুযায়ী দায়রা জজের রিভিশনের ক্ষমতা সম্পর্কে উল্লেখ করা হয়েছে। উক্ত ধারার এক উপধারা মতে কোনো কার্যক্রমের ক্ষেত্রে দায়রা জজ নিজে কোনো মামলার নথি তলব করে থাকলে বা অন্য কোনোভাবে বিষয়টি তার গোচরীভূত হলে তিনি 439 ধারা অনুযায়ী হাইকোর্ট বিভাগের সকল বা যে কোনো ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। উক্ত ধারার 2 উপধারা মতে কোনো লোক দ্বারা বা তার পক্ষ হতে দায়রা জজের নিকট কোনো রিভিশনের আবেদন করা হলে সেই সম্পর্কে দায়রা জজের সিদ্ধান্তই চূড়ান্ত হবে। উক্ত ধারার 3 উপধারা মতে দায়রা জজের সাধারণ বা বিশেষ আদেশক্রমে কোনো মামলা অতিরিক্ত দায়রা জজের নিকট হস্তান্তরিত হলে সেই মামলা সম্পর্কে তিনি এই অধ্যায়ের অধীন দায়রা জজের সকল বা যে কোনো ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। কোনো ব্যক্তি বিশেষ উদ্দেশ্য ছাড়া ফৌজদারি কার্যবিধির 439 ক ধারার দরখাস্তে সংক্ষুব্ধ হলে ফৌজদারি কার্যবিধির 561 ক ধারায় হাইকোর্ট বিভাগের সাহায্য চাইতে পারে না। 70 ডিএলআর 744 যে যুগ্ম দায়রা জজকে অতিরিক্ত দায়রা জজ হিসেবে বিবেচনা করা হয়েছে তিনি আপিল বা রিভিশন শুনতে পারেন না। 41 ডিএলআর 395 ম্যাজিস্ট্রেট প্রদত্ত খালাসের আদেশের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির 439 ক ধারায় রিভিশন চলে না, যেহেতু 439 এর 5 ধারায় বারিত করা হয়েছে। 64 ডিএলআর 473 দায়রা জজ অধস্তন ফৌজদারি আদালতের যে কোনো আদেশ বাতিল করতে পারেন, প্রসিডিং কোয়াশ করতে পারেন না। 50 ডিএলআর 551 ফৌজদারি কার্যবিধির 439 এর 4 এবং 439 ক এর 2 ধারার বিধান অনুসারে দ্বিতীয় রিভিশন চলে না। 40 ডিএলআর এডি 196 ফৌজদারি কার্যবিধির 439 ক ধারার অধীন কোনো মামলা বিচারকারে দায়রা জজের 435 ও 439 ধারা অনুযায়ী অধস্তন হিসেবে বিবেচনা করা যাবে না। 2 বিসিআর 46 আপিল ও রিভিশনের নিষ্পত্তির সময়। ফৌজদারি কার্যবিধির 442 ক ধারা অনুযায়ী আপিল ও রিভিশন নিষ্পত্তির সময় সম্পর্কে উল্লেখ করা হয়েছে। উক্ত ধারার 1 উপধারা মতে কোনো আপিল আদালত তার নিকট দায়েরকৃত আপিল অপর পক্ষের উপর নোটিশ জারি হওয়ার তারিখ হইতে 90 দিনের মধ্যে নিষ্পত্তি করবেন। উক্ত ধারার 2 উপধারা মতে রিভিশনের ক্ষমতাপ্রাপ্ত আদালতে পক্ষগণের উপর নোটিশ জারি হওয়ার তারিখ হতে 90 দিনের মধ্যে রিভিশনের কার্যক্রম নিষ্পত্তি করবেন। উক্ত ধারার 3 উপধারা মতে এই ধারায় সময় নির্ধারণের জন্য শুধু কার্য দিবস গণনা করতে হবে। নোট: ফৌজদারি কার্যবিধির 442 এর ক ধারা অনুযায়ী আপিল ও রিভিশন নিষ্পত্তির জন্য যে সময়সীমা নির্ধারণ করা হয়েছে তা হলো নির্দেশনামূলক, ইহা বাধ্যতামূলক নয়। ক্রিমিনাল মামলার বেসিক পদ্ধতি 5ম অধ্যায় এখানে সমাপ্ত। ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেলে আইনের বুক রিডিং কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওর লিঙ্কগুলো পরিচিত জনের মাঝে শেয়ার করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ থাকবে। ধন্যবাদ।